হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের অনুশীলনী 22-এর সমীকরণ গঠন করি ও সমাধান করি এর কোষে দেখি 22.2 এর অঙ্কগুলি করাবো। চলো অঙ্কগুলি করি। দেখো, আমি 1 নম্বর অঙ্কটি টুকে নিয়েছি। 1-এর নম্বর অঙ্ক বলেছে আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। প্রতিমার কাছে আছে কয়টা? 42টি মার্বেল। এটা বলছে সমীকরণ গঠন করতে বলছে ও সমাধান করতে বলেছে। সমাধান করতে বলেনি, শুধু সমীকরণ গঠন করতে বলা হয়েছে। ঠিক আছে, গল্প পড়ে দেখো ভালো করে যে আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। আমার কাছে কটি আছে আমি কি জানি? জানি না। তাহলে আমার ধরতে হবে যে ধরি আমার কাছে আছে এক্সটি মার্বেল। ঠিক আছে, ধরে নিলাম যে আমার কাছে আছে এক্সটি মার্বেল। এবার দেখো বলেছে প্রশ্ন আমার মার্বেলের 7 গুণ মার্বেল কার কাছে? প্রতিমার কাছে আছে। তাহলে প্রতিমার কাছে কতগুলো থাকবে? তাহলে প্রতিমার কাছে থাকবে কটি থাকবে? বলছে আমার মার্বেল কয়টা? এক্সটি। তো এক্সটি মার্বেলে কয় গুণ বলেছে? 7 গুণ মার্বেল প্রতিমার কাছে। তাহলে 7 গুণ, তাহলে কত হচ্ছে? 7xt। ঠিক আছে, এবার আবার দেখো এই প্রতিমার কাছে আবার কটি মার্বেল আছে? 42টি। তো এই 7xt মার্বেল অর্থাৎ এই 42টি মার্বেলের কথাই বলা হয়েছে এখানে। এটাও প্রতিমার মার্বেলের সংখ্যা, এটাও দেখো প্রতিমার মার্বেলের সংখ্যা এটা। তাহলে কি হয়? সমীকরণ গঠন করতে বলে কি লিখব? তো সমীকরণটি হবে কী হবে সমীকরণটি? এই 7xt মার্বেল সমান সমান হবে ওই প্রতিমার কাছে কটা আছে? 42টি। এই হচ্ছে সমাধান হলো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অঙ্ক, এটা হচ্ছে উত্তর। তো এটা যদি বুঝতে না পারো আর একবার করে দেখে নেবে। ঠিক আছে, চলো পরের অঙ্কটি দেখি। দেখো আমি পরের অঙ্কটি টুকে নিয়েছি। বলেছি দেখো, মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। এইখানটায় বোঝো যে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। দেখো এখানে মিলনবাবুর বয়সটা ছেলের বয়সের 4 গুণ। তো ছেলের বয়স কত আছে আমরা জানি কি? ছেলের বয়সের 4 গুণ। ছেলের বয়স আমরা জানি না, আগে ধরতে হবে। যে ধরি মিলনবাবুর ছেলের বয়স। ঠিক আছে, মিলনবাবুর ছেলের বয়স কত ধরবো? এক্স ধরবো, এক্স বছর। ঠিক আছে, এবার ভালো করে খবর বলছে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। আমরা ধরেছি ছেলের বয়স কত? এক্স। তাহলে মিলনবাবুর বয়স কত হবে? তো মিলনবাবুর বয়স হবে কত হবে? ছেলের বয়সের 4 গুণ। তাহলে এক্স গুণ 4। ঠিক আছে, 4 গুণ মানে এক্স গুণ 4 হবে। ছেলের বয়সের 4 গুণ, তাহলে 4x বছর। ঠিক আছে, এইবার ভালো করে দেখো, এখানে দেখো যে তারিখ দেওয়ার পরে বলেছে 5 বছর পরে। 5 বছর পরে মিলনবাবুর বয়স ছেলের বয়সের 3 গুণ হবে। তাহলে আমরা দেখব আগে 5 বছর পরে দুজনের বয়স কত দাঁড়ায়। ঠিক আছে, দেখো 5 বছর পরে দুজনের বয়স বাড়বে। তাহলে 5 বছর পরে মিলনবাবুর ছেলের বয়স কত হবে? 5 বছর পরে হবে কত? বর্তমানে ছেলের বয়স হচ্ছে এক্স, 5 বছর পরে কত হবে? বেশি হবে, তাহলে এক্স প্লাস 5 বছর। ঠিক আছে, 5 বছর পরে মিলনবাবুর বয়স, তো 5 বছর মিলনবাবুর বয়স তো 5 বছরই হবে, বেশি হবে। তাহলে মিলনবাবুর বর্তমান বয়স কত হচ্ছে? 4x। তো 5 বছর পরে আরও 5 বছর বাড়বে, তাহলে যোগ করতে হবে এত বছর। ঠিক আছে, এইবার ভালো করে দেখো যে
5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ। মানে এই যে এখন মিলনবাবুর বয়স এটা এই বয়সটা ছেলের বয়সের 3 গুণের সমান। তাহলে সমীকরণ গ্রহণ করলে হবে, দেখো সমীকরণটি হবে কি হবে, তো মিলনবাবুর বয়সটা হচ্ছে এইটা, এই বয়সটা কার, ছেলের বয়সের 3 গুণের সমান। ছেলের বয়স কত, x+5, এই হচ্ছে ছেলের বয়স, ছেলের বয়সের 3 গুণের সাথে সমান হচ্ছে মিলনবাবুর বয়স। ঠিক আছে, এই হচ্ছে নির্ণয় সমীকরণ। ঠিক আছে, এই হচ্ছে উত্তর। যদি বুঝতে না পারো আর একবার একটু কথাগুলো ভালো করে শুনবে, তাহলে অঙ্কটা বুঝতে পারবে। ঠিক আছে, চলো পরের অঙ্কটি করি। দেখো তারপরে 3 নম্বর অঙ্কটুকু নিয়েছি। লেখা আছে যে 187 টাকা আমি, দুলাল ও জাহির এমনভাবে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, কিন্তু জাহির আমার চেয়ে দ্বিগুণ টাকা পেল। দেখো আমাদের মোট টাকা দেওয়া আছে, সেটা লিখে নিই। মোট টাকা 187 টাকা। ঠিক আছে, এবার দেখো আমি, দুলাল আর জাহির ভাগ করে নেবো এই টাকাটা। বলেছি এখানে এমন করে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম। তা আমি কয় টাকা পেয়েছি জানি কি, জানি না, ধরে নেব, ধরি আমি নিলাম বা পেলাম x টাকা। তা আমি যদি x টাকা পাই, বলছি দেখো দুলাল যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পায়। আমি যদি x টাকা পাই, তাহলে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পায়, তাহলে দুলাল পাবে বা দুলাল পেল কত হবে, 5 টাকা কম আমার চেয়ে, আমারটা কত x, আমার চেয়ে 5 টাকা কম। এই হচ্ছে দুলালের টাকা, এইটা হচ্ছে দুলাল পাইল, এবারে পেলো। ঠিক আছে, এবার দেখো জাহির বলেছে আমার চেয়ে দ্বিগুণ টাকা পেল, তা জাহির পাবে কত, পেলো, জাহির পেলো ক টাকা, আমার দ্বিগুণ, আমার টাকা কত x, আর তার দ্বিগুণ পাবে ইন্টু 2। ঠিক আছে, ইন্টু মানে গুণ, মানে 2x টাকা পেলো। ঠিক আছে, এই যে দেখো এই তিনটা টোটাল টাকা, x টাকা, x-5 টাকা আর 2x টাকা, এই তিনজনের মোট টাকাটাই তো 187 টাকা। কারণ এই 187 টাকা একটু ভাগ করে নিয়েছে তিনজনে। তাহলে সমীকরণ গঠন করলে হবে, দেখো সমীকরণটি হবে কি, এই তিনজনে আমি কত পেয়েছি x টাকা, আর দুলাল পেয়েছে কত x-5 টাকা, আর জাহির পেয়েছে 2x টাকা। এই তিনজনের মোট টাকাটাই তো 187 টাকা, এইটাই হচ্ছে সমীকরণ। ঠিক আছে, মানে এই তিনজন যে টাকাটা পেল, ভাগ করে নিল, সেই টাকাটা হচ্ছে 187 টাকা। তার মানে এই তিনজনের টাকা যোগ করে যে টাকা পাই, সেটা হচ্ছে 187 টাকা। এটাই হচ্ছে সমীকরণ। ঠিক আছে, একটু ভালো করে লিখে নেবে, দেখে নেবে একটু ভালো করে। চলো তারপরে অঙ্কটি করি। দেখো আমি তারপরে অঙ্কটুকু নিয়েছি 2 নম্বর। বলছে আমাদের গ্রামের এত জনের মধ্যে, ঠিক আছে, 3895 জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা 1871 জন কম। এখানে ধরে নিতে হবে যে, ধরি দেখো যতজন বলেছে, যতজন স্বাক্ষর, কতজন স্বাক্ষর জানি কি, ধরি যে স্বাক্ষর সংখ্যা কতজন, ধরি x জন। ঠিক আছে, তাহলে অক্ষরহীন সংখ্যা কত হবে, অক্ষরহীন সংখ্যা মোট কতজন ছিল ওই গ্রামে, এতজন। তো ওই টোটালটার থেকে, টোটাল জনসংখ্যা থেকে যদি আমরা স্বাক্ষর যারা পড়াশোনা লিখতে পারে তাদের বাদ দিয়ে দিই, বাকিরা কী থাকে, অক্ষর সংখ্যা। তাহলে এটা হচ্ছে অক্ষরহীন সংখ্যা এতজন। ঠিক আছে, বলেছে কি স্বাক্ষর সংখ্যা যদি x হয়, টোটাল গ্রামের সংখ্যা এতজন। ঠিক আছে, এতজনের থেকে যদি স্বাক্ষর সংখ্যাদের বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কি থাকে পরে, অক্ষরহীন সংখ্যা। যে টোটাল ছিল এতজন, তার থেকে অক্ষর সংখ্যা বাদ দিয়ে দিলাম, x জন হচ্ছে স্বাক্ষর সংখ্যা, তাদের যদি বাদ দিয়ে হয় তাহলে অক্ষরহীন সংখ্যা পাওয়া যায়। এবার ভালো করে লক্ষ্য করো,
এখানে বলেছে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরীয় সংখ্যা 1871 জন। ঠিক আছে, মানে অক্ষরীয় সংখ্যা আরও 1871 জন কম। সমীকরণ অনুযায়ী এটা সমীকরণ গঠন করতে হলে লিখতে হবে, সমীকরণটি হবে কি হবে, দেখো টোটাল স্বাক্ষর সংখ্যা কত ছিল এক্স, তার থেকে আরও এতজন কম। ঠিক আছে, অক্ষরীয় সংখ্যা আরও এতজন কম, তাহলে টোটাল ছিল এক্স স্বাক্ষর, তার থেকে যদি আমি অক্ষরীয় সংখ্যা বাদ দিয়ে দিই 3895 বিয়োগ এক্স, এটা টোটাল স্বাক্ষর সংখ্যা থেকে অক্ষর সংখ্যা বাদ দিলে সেই অক্ষরীয় সংখ্যা আর কত কম, এই যে কম মানে বিয়োগ করে দিলাম, মানে টোটাল স্বাক্ষর সংখ্যা এক্স জন ছিল, তার থেকে যে অক্ষরীয় সংখ্যা এটা আরও কম, মানে আরও কম, এত সংখ্যক অক্ষরীয় সংখ্যা আরও কমে গেল, তাহলে সেটাই সংখ্যা হচ্ছে 1871। ঠিক আছে, এই হচ্ছে সমাধানটা বা সমীকরণটা। ঠিক আছে, যদি বুঝতে না পারো আর একবার করে দেখে নাও অঙ্কটি, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, চলো তারপরে অঙ্কটি করি। দেখো তো আমি নম্বর অঙ্কটি টুকে নিয়েছি। বলেছে কোনো সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে তা থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির এত গুণ হয়। লক্ষ্য করো ভালো করে, যে কোনো সংখ্যাকে 12 দেন, কোনো সংখ্যাটা কি ধরি, ধরতে হবে সেটাকে, যে ধরি সংখ্যাটি এক্স। ঠিক আছে, এবার সংখ্যাটিকে কি বলছে 12 দিয়ে গুণ করো, 12 দিয়ে গুণ করলে কি হবে, তাই সংখ্যাটিকে 12 দিয়ে গুণ করলে হবে কত হবে, এক্স গুণ 12, অর্থাৎ কি হচ্ছে 12x। এই যে 12 দিয়ে গুণ করে সংখ্যাটি দাঁড়াচ্ছে হচ্ছে এটা। এবার বলছে তা থেকে 48 বাদ দাও, মানে 12x থেকে 48 বাদ দাও, তাহলে আবার বলছে 48 থেকে 12x থেকে 8 বাদ দিতে বলেছে, তাহলে 12x, এবার একবারে সমীকরণটা লেখা যায়। ঠিক আছে, তাহলে সমীকরণটি হবে, আমি আর কথা লিখলাম না বেশি, সমীকরণটি হবে, দেখো কী হবে, সংখ্যাটি কত দাঁড়ালো, এই 12কে, এই সংখ্যাটিকে 12 দিয়ে গুণ করলে দাঁড়াচ্ছে এটা, ওই 12x দাঁড়ালো, তাই তো। এই 12x থেকে বলছি কি, আর তা থেকে গুণ করে এটা পেলাম, তা থেকে 48 বাদ দাও, তাহলে বিয়োগ করলে এটা হয়তো বাদ দাও মানে বিয়োগ করা, বিয়োগ করলে এটা হচ্ছে সংখ্যা হয়, বিয়োগ করে বলছে বিয়োগফলটা, এইটা হচ্ছে বিয়োগফল, বিয়োগফলটা বলছে মূল সংখ্যাটির, মূল সংখ্যাটা কত ছিল এটা, মূল সংখ্যাটা হচ্ছে এক্স, মূল সংখ্যাটির কত গুণ হয় বলছে, এই যে 2/5 গুণ হয়। দেখো আরেকবার বলছি, বলেছে সংখ্যাটি কোনো একটা সংখ্যা, ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স, এটা হচ্ছে মূল সংখ্যা। ঠিক আছে, তাকে 12 দিয়ে গুণ, এই সংখ্যাটিকে 12 দিয়ে গুণ করলে সংখ্যাটি কত হচ্ছে, এক্স গুণন 12, অর্থাৎ কি 12x হচ্ছে। এবার তা থেকে 48 বিয়োগ। ঠিক আছে, এবার আমি ডাইরেক্ট লিখলাম, সমীকরণটা হবে যে 12x থেকে বলছে 48 বাদ দিতে, তো 48 বাদ দিলাম, যে গুণফলটা, তাই যে গুণ করে গুণফল হলো এটা, গুণ করে 48 বিয়োগ করতে বললো, তার ফলে কি হলো, এটা হচ্ছে বিয়োগফল দাঁড়ালো। ঠিক আছে, এই বিয়োগফলটা মূল সংখ্যাটা, আমাদের মূল সংখ্যাটা হচ্ছে এই এক্স, মূল সংখ্যাটির কত গুণ হয়, 2/5 গুণ হয়, এটা হচ্ছে সমীকরণ। ঠিক আছে, চলো তারপরে অঙ্কটি করি। দেখো দেখো আমি এফ নম্বর অঙ্কটুকু নিয়েছি। বলেছে সীতারা বেগমের ফলের দোকানের মোট ফলের 1/3 অংশ আপেল, 2/7 অংশ কমলালেবু ও অবশিষ্ট 160টি নাশপাতি আছে। এটা সমীকরণ গঠন করতে বলেছে। তো এখানে লক্ষ্য করো, সীতারা বেগমের ফলের দোকানের মোট ফল কতগুলো আছে জানি, মোট ফলের এত অংশ বলেছে আপেল আর এত অংশ কমলালেবু, কিন্তু মোট ফল কত জানি না আমরা, ধরে নেব, আমরা ধরি মোট ফল সংখ্যা XT। ঠিক আছে, এবার বলেছে মোট ফলের 1/3 অংশ
কী হচ্ছে আপেল, তাহলে আপেল কতগুলো আছে, তাহলে আপেল সংখ্যা কয়টা হবে, মোট ফলের কত অংশ, 1/3 অংশ, মোট ফল এক্স, এ বলছে মোট ফলের 1/3 অংশ, মোট ফল তো আমাদের এক্স, দেখো মোট ফল সংখ্যা এক্সের 1/3 অংশ, তাহলে এক্স ইন্টু 1 মানে এক্স, আর নিচে 3 হচ্ছে এতটি। এবার বলেছে দেখো নাশপাতি, কমলা লেবু, কমলা লেবুর সংখ্যা, কমলা লেবুর সংখ্যা কতগুলো হবে, দেখো বলেছে এত অংশ, মোট আপেলের 2/7 অংশ, মোট ফল সংখ্যার 2/7 অংশ, অর্থাৎ কী হবে 2 × x মানে 2x উপরে আর নিচে 7, এতগুলো হচ্ছে কি কমলা লেবুর সংখ্যা। এবার দেখো বলছে এতগুলো কমলা লেবু হয়ে গেলে, বলছে বাকিগুলো মানে অবশিষ্ট মানে বাকিটা আছে 160টি। দেখো আমরা মোট ফল সংখ্যা কতগুলো ধরেছিলাম, এক্সটা, আমরা আপেল সংখ্যা এত x/3টি আর 2x/7টি হচ্ছে কমলা লেবু। তারপরে বাকি ফল কী করে বার করা যায়, তাহলে দেখি বাকি ফল সংখ্যা কী করে করব, দেখো মোট ফলের সংখ্যা ছিল এক্সটা, ঠিক আছে, মোট ফলের থেকে বিয়োগ দেব এই আপেল আর কমলা লেবুর সংখ্যাটা, মানে x/3 যোগ 2x/7, এটা হচ্ছে মোট ফল আপেল আর কমলা লেবুর মোট ফলটা, এটা হচ্ছে আপেল আর কমলা লেবুর সংখ্যা মোট, আর এটা টোটাল ফল এক্সটা, এটার থেকে বিয়োগ করে দেবো, এটা বিয়োগ করলে হবে দেখো 3 আর 7 লসাগু হচ্ছে 21, তার 3 7 21, দেখো 3 7 21 হয়, তার 7 দিয়ে উপরে গুণ হয় 7x, ঠিক আছে, আর 7 দিয়ে একে ভাগ করলে কত 3 7 21, 3 5 উপরে 6 2x আছে, 3 দুগুণে 6 হবে, x হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এই পাশে করে দিচ্ছি, এখানে 21 থাকলো, আর এর সাথে লসাগু করবো, দাঁড়াও এখানেই করি, x লিখলাম, নিচে 21 থাকলো, উপরে দেখো 7x আর কত আছে 6x, কত হবে 13x, তাই তো 7 6 13x হয়। এবার এই দুটো লসাগু করবে, লসাগু 21, তাহলে এর নিচে কিছু নেই 1 আছে, তো 1 দিয়ে 21 ভাগ করলে 21 হবে, তাহলে 21x হবে বিয়োগ 13x হবে, ঠিক আছে, সমান নিচে 21 থাকলো, উপরে 21 থেকে 13x, 21x থেকে 13x বাদ দেবো, 21টা থেকে 13টা বাদ দিলে হয় কত 13 সাথে 20 লাখ 8x, এতটি হচ্ছে বাকি ফল, ঠিক আছে, এই 8x/21টি এটা হচ্ছে বাকি ফল। আবার বাকি ফল থেকে বলে দিয়েছে 168টি আপনি নাশপাতি, মানে কি বাকি যে ফল সংখ্যা সেই সংখ্যাটাই হচ্ছে এই নাশপাতির সংখ্যা, অর্থাৎ সমীকরণটা কী হবে, সমীকরণটি হবে কী হবে, এই দেখো 8x/21, এই টোটাল ফল সংখ্যাটা, এটা একটা বাকি ফলের সংখ্যা, দেখো বাকি ফল সংখ্যা বের করেছি, এটা বাকি ফল সংখ্যা মানে অবশিষ্ট ফল সংখ্যা এটা, তাহলে এই পরিমাণ 160টি নাশপাতি মানে এই 8x/70 নাশপাতি, মানে এটা ইকুয়াল টু 160, এটা হচ্ছে সমীকরণ। তো চলো তারপরে অঙ্কটি দেখে নিই, দেখো তারপরে অঙ্কটি টুকে নিয়েছি, বলেছে আমি একটি 3 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক x কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5, সংখ্যাটি একক স্থানাঙ্কের 11 গুণ, ঠিক আছে, দেখো একটু মিস্টেক ছিল, এখানে লিখেছিলাম 3 অঙ্কের সংখ্যা না 2 অঙ্কের সংখ্যা, ঠিক আছে, 2 অঙ্কের সংখ্যা, যেমন ধরো 2 অঙ্কের সংখ্যা, ধরো 23, এটা 2 অঙ্ক সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্কের সংখ্যা, ঠিক, এখানে বলেছে দেখো একটা 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক x কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5, এগুলো সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ, এখানে বলেছে দেখো একক স্থানীয় অঙ্ক কত বলেছে x, ঠিক আছে, দশক স্থানীয় অঙ্ক কত 5, তাহলে দেখো আমরা ছোট 5-এ করেছি, একক দশক যদি লিখি, আমাকে যদি লিখতে ভালো হয়, দেখো ধরো তোমরা লিখতে বললো 12, তো কী লিখবে 1 10 2 12, তাহলে 10-এর ঘরে 1 আর 1-এর ঘরে 2, তাই তো,
তো এখানে দশকের স্থানীয় মান আমরা জানি তো 10, আর একক স্থানীয় মান হচ্ছে 1। তাহলে দশক এই সংখ্যাটাকে স্থানীয় বিস্তার করলে কী হয়, 1কে আমরা 10 দিয়ে গুণ করি, যোগ দশক স্থানাঙ্ক থাকে কত 2 আছে, তাকে আমরা 1 দিয়ে গুণ করি। সরি, দশক স্থানাঙ্কের যে অঙ্কটা, দশক স্থানীয় অঙ্কের যে সংখ্যাটা থাকে তাকে আমরা 10 দিয়ে গুণ করি, আর একক স্থানীয় অঙ্কের ঘরে যে সংখ্যাটা থাকে তাকে আমরা 1 দিয়ে গুণ করি। ঠিক এখানে দেখো, এটা আমরা লিখি একক দশক। এখানে একক স্থানীয় অঙ্কের কথা বলেছে কত, দেখো একক স্থানীয় অঙ্কের সংখ্যা x, তাহলে একক স্থানাঙ্ক x এর ঘর এককের ঘরে বসবে, আর দশক স্থানাঙ্ক কত বলছে 5, তাহলে এখানে 5 হবে। তাহলে এখানে সংখ্যাটা কী দাঁড়ায়, তাহলে আমরা কী করবো, 5কে আমরা কত গুণ করবো 10 দিয়ে, আর যোগ দিব, যোগ x কত গুণ করবো আমরা 1 দিয়ে। ঠিক আছে, এবার এখানে দেখো তাহলে সংখ্যাটি কত দাঁড়াবে, আমি লিখে নিই যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত x, দশক স্থানীয় অঙ্ক কত 5, তাই তো। অর্থাৎ সংখ্যাটি কত দাঁড়াবে, সংখ্যাটি হবে, এটা হচ্ছে মূল সংখ্যাটা। তাহলে কী হবে, দশক স্থানীয় অঙ্ককে আমরা 5 দিয়ে গুণ করব, আর একক স্থানাঙ্ক এক্সকে আমরা 1 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে 5 × 50 যোগ x, তাই তো। এবার দেখো, এটা হচ্ছে মেন আসল সংখ্যা পেলাম আমরা। এবার হচ্ছে সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ, তার সমীকরণটা গ্রহণ করতে হবে। এবার তো সমীকরণটি হবে কী হবে, সমীকরণটি বলছি সংখ্যাটি, এই যে সংখ্যা মানে এই সংখ্যাটির কথা বলা হচ্ছে, এই সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ। ঠিক আছে, তাহলে সংখ্যাটি হচ্ছে এটা 50 + x, বা এটাও লিখতে পারি আমি। ঠিক আছে, এটা লিখছি, আমরা এটা লিখবো না। তো 5 × 10 + x × 1, বা শুধু x লিখতে পারো। এই সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের কত 11 গুণ, একক স্থানাঙ্ক কত দেখো x এর 11 গুণ। ঠিক আছে, এখানে বোঝো সংখ্যাটি মানে আমরা সংখ্যাটি কতবার করবো, আমরা 5 × 10 × x × 1, এটা হচ্ছে আমরা সংখ্যাটা পেলাম। এই সংখ্যাটি বলেছে একক স্থানীয় অঙ্কের 11 গুণের সমান। একক স্থানাঙ্ক কত দেখো x, ঠিক আছে, তার 11 গুণ। এটা হচ্ছে সমাধান। ঠিক আছে, নির্ণয় সমীকরণ এটা। চলো তারপর অঙ্কটি দেখে নিই। দেখো তারপর অঙ্কটি ওই একই রকমের, এখানে 3 অঙ্কের দিয়েছি। দেখো এখানে একটি 3 অঙ্কের সংখ্যা লিখেছি, যার শতক স্থানীয় অঙ্ক কত y, দশক স্থানাঙ্ক 7, একক স্থানাঙ্ক 0। তাহলে কী হবে, সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। দেখো অঙ্কটা আমি শর্টকাট করে দিতে পারি, দেখো কিছু না লিখেও সমীকরণটি গ্রহণ করতে, একবারে সমীকরণ গ্রহণ করে দেওয়া যায়। দেখো সমীকরণটি হবে কী হবে, দেখো একক স্থানাঙ্ক কত আমাদের, দেখো 0, তাই তো। 0কে আমরা কত গুণ করবো, একক স্থানাঙ্ক আমরা জানি তো, একক দশক শতক যদি লিখি আমরা, একক স্থানাঙ্ক কত বলেছে 0, দশক স্থানাঙ্ক কত বলেছে, দশক স্থানাঙ্ক দেখো 7, আর শতক স্থানাঙ্ক কত বলেছে y। তার আমরা কী লিখি, একক লিখলাম না এখনই। শতক স্থানাঙ্ক, শতক মানে শতকের ঘরের স্থানীয় মান কত 100, একে 100 দিয়ে গুণ করতে হয়। একে দশক স্থানীয় মান কত 10, আর একক স্থানাঙ্কের মান কত 1। তাহলে শতক স্থানীয় অঙ্কের সংখ্যা কত আছে y, তো yকে আমরা কত গুণ করবো 100 দিয়ে, যোগ দেব। এবার দশক স্থানাঙ্ক কত সংখ্যা আছে 7, 7কে আমরা কত গুণ করবো 10 দিয়ে, তো 10 × 7 বা 7 × 10। আর একক স্থানাঙ্ক কত আছে, একক 0, 0কে আমরা 1 দিয়ে গুণ করবো। ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যাটা পেলাম। এই সংখ্যাটি বলছে, এবার এটা হচ্ছে টোটাল সংখ্যা। বলছে এই সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের কত গুণ 114 গুণ। তার শতক স্থানাঙ্ক কত বলেছে আমাদের, দেখো শতক স্থানাঙ্ক হচ্ছে y এর 114 গুণ। দেখো এই আগের অঙ্কটির মতো দেখবে এটা অঙ্ক, আমি কিচ্ছু লিখলাম না, জাস্ট এক ছোটোবেলা যদি শিখে থাকো একক দশক শতক, কোন একক স্থানীয় অঙ্কের ঘরের সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করতে হয় যদি স্থানীয় মানে বিস্তার করতে হয়। ঠিক আছে, আর দশক স্থানীয় ঘরের সংখ্যাটাকে আমরা 10 দিয়ে গুণ করেই আমরা, আর শতক স্থানীয় ঘরে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা 100 দিয়ে গুণ করে থাকি। ঠিক আছে, সেম এইভাবে এটা করেছি। দেখো এখানে বলেছিল এখানে শতক স্থানাঙ্ক বলেছিল
ওয়াই, তাই ওয়াইকে আমরা 100 দিয়ে গুণ করেছি। দশক স্থানাঙ্ক বলেছিল 7, তাইকে আমরা 10 দিয়ে গুণ করেছি। আর একক স্থানাঙ্ক বলেছিল 0, তো 0কে আমরা 1 দিয়ে গুণ করেছি, যেহেতু একক স্থানাঙ্কের মান 0। এটা হচ্ছে সংখ্যাটা পেলাম। এবার বলছে সংখ্যাটি, এবার কমা সেমিকোলন দিয়ে বলা আছে, দেখো সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। তাই শতক স্থানাঙ্ক আমরা দেখো ওয়াই, এই যে দেখো শতক স্থানাঙ্ক প্রথমে বলেছে ওয়াইয়ের 114 গুণ। তাই এই হচ্ছে সমীকরণটা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তারাও ভিডিওটি দেখে কিছু শিখতে পারে। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে পেতে পারো। থ্যাংক ইউ।